চোখ দুইটা ধীরে ধীরে অসাড় হয়ে আসে। আতঙ্ক জমে ওঠে দৃষ্টিতে। শরীর ছটফট করে ওঠে মুক্তির খোঁজে। সময়টা তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। চোখের কোণ দিয়ে গড়িয়ে পড়ে পানি। এটা অসহায়তার নিঃশব্দ স্বীকারোক্তি। নিকের কপালের রগগুলো ফুলে ওঠে। মুখের প্রতিটা পেশি টান টান হয়ে আছে। নিকের চোখ দুইটা এখন আর মানুষের দৃষ্টি নেই। আছে শুধু বিকৃত অধিকার বোধ আর নিয়ন্ত্রণের নেশা। রাগে দাঁত পিষে বলে, বেবি গার্ল, সব সহ্য করতে পারি, কিন্তু তোমার মুখে পরপুরুষের জন্য চিন্তাশীল বাক্য কখনো সহ্য করব না। এই জবান দিয়ে যেহেতু নাভিদের জন্য চিন্তা প্রকাশ করে এতগুলো কথা বলেছো, তাই এই জবান বন্ধ হয়ে যাওয়াটাই উচিত। কি বলেছিলে? আমি তোমার প্রতি একটু নরম হয়ে এসেছি। এখন এই সুযোগটার ব্যবহার করে ইরান ব্যাক করবে। আর ইউ শিওর বেবি গার্ল, গ্যাংস্টার বস তোমাকে এত সহজে ছেড়ে দেবে? অ্যানির কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। পা দুইটা সঠিক জায়গায় নেই। নিকের ঠোঁটে অদ্ভুত হাসি। একজন সাইকো যখন উন্মাদ হয়ে ওঠে তখন তা ধ্বংসের রূপ নেয়। অ্যানি বহু কষ্টে উচ্চারণ করে, ছাড়ুন, যন্ত্রণা হচ্ছে খুব। নিক অ্যানির মুখের দিকে তাকায়। নাক মুখ খিচে সাথে সাথে তার হাত সরে আসে। অ্যানি যেন আবার জীবন ফিরে পায়। কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসছে। গলার ব্যথায় কেঁদে ওঠে রমণী। রাতে এত ভালো আচরণ করেছে যে অ্যানি কল্পনাও করেনি এমন কিছুর সম্মুখীন হবে। পুরো রাতে তীব্র জ্বর, রাগে কেমন উন্মাদ দেখাচ্ছে। অ্যানি গলার ধরে উত্তেজিত আওয়াজে বলে, কতটা অমানুষ আপনি! নিক অ্যানির ছুরিটায় নিজের আঙ্গুল ঘষে। অ্যানি সেদিকে তাকিয়ে নিম্ন আওয়াজে বলে, একটা মানুষ মরে যাচ্ছে, তার ব্যাপারে জানাটা কি অন্যায়? মরে যাক, পচে যাক সেই ব্যক্তি, তুই কেন জিজ্ঞাসা করবি? ওনার অবস্থার জন্য আমি দায়ী নেই জেফরান। আপনার কারণে উনি দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। পাগলের মতো ভালোবাসতো লোকটা আমাকে। আমার উপর অন্য পুরুষের ছায়া, ব্যাপারটা উনি নিতে পারছেন না। আপনার ক্ষমতায় পিষ্ট হয়ে কিছু বলতেও পারছেন না। তিলে তিলে নিজেকে শেষ করে দিচ্ছে। ভালো মানুষের অবনতি খুব কষ্টদায়ক। উনি ভালো নেই, তাই জানতে চেয়েছি এত কিছু। এত কিসের জেলাসি আপনার? নিক টেবিলে লাথি দিয়ে হুঙ্কার ছাড়ে। জেলাসি মাই ফুট, এসব ফাকিং অনুভূতি আমার ভেতরে নেই। অ্যানি গলায় ব্যথায় কথা বলতে পারছে না, তবু শক্ত গলায় বলে, থাকবে কিভাবে? জানোয়ারদের আবার অনুভূতি থাকে নাকি? মেরেই তো ফেলেছিলেন, সামান্য আকুতিতে ছেড়ে দিলেন কেন? রুহটা রুহটা যখন বের হয়ে আসতো তখন ছেড়ে দিতেন। নিক নিঃশ্বাস টানে। অ্যানির দিকে ঝুঁকে গালে হাত রেখে বলে, ট্রাস্ট মি ব্লাড রোজ, তোর এই জবানে অন্য পুরুষের নাম উচ্চারিত হলে ইচ্ছে হয় শহরটাকে জাহান্নাম বানিয়ে দেই। এই গলার স্বর, ঠোঁট, জিহ্বা সব নিচে প্রাণের একান্ত সম্পদ। তার নাম উচ্চারণ হবে শতবার, সহস্রবার। এমন পুরুষের নাম কেন বারবার উচ্চারিত হয়? যে তোকে নিজের বউ বানাতে চায়। এই একটা জায়গায় নিক জেব্রান প্রচুর দুর্বল, ধ্বংস করে দিতে ইচ্ছে করে সব। রাত থেকে কন্ট্রোলে আছে। চাপাতি হাতে তুলেছিলাম খুন করব বলে। 2জন গার্ডকে আদেশও দিয়েছিলাম গর্ত খনন করে দেওয়ার জন্য। সব করা শেষ, কিন্তু গ্যাংস্টার বস দুর্বল হয়ে পড়েছে। অপরাধীকে নিতে এসে বরং অপরাধীর বুকে মাথা রেখে শুয়ে আছে। যত সব ফাকিং অনুভূতি। অ্যানি অনুভূতিহীন ভাবে তাকিয়ে আছে। এই সামান্য কথা নিয়ে এত কাহিনী হয়ে গেল, আরো জানতেই পারিনি। অ্যানির ভাঙা গলা। আপনি আমাকে মেরে ফেলার জন্য এত নকশা তৈরি করে রেখেছেন। মাটির নিচে জ্যান্ত কবর দিয়ে আসবেন? তাহলে চলুন। অ্যানি উঠে দাঁড়াতে চায় ডিভান থেকে। নিক অ্যানির হাত ধরে আগের মতো বসিয়ে দেয়। গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে তার শরীরে। ঘন নিঃশ্বাস টেনে বলে, আমি প্রচুর খারাপ, বিশ্বাস কর। জঘন্যতম পুরুষ আমি। নিজের জিনিসের এক অংশ যদি অন্যের কল্পনায় থাকে তবে তাকে মেরে দেই। সহ্য করতে পারি না। আজ প্রথমবার তাই মুক্তি পেলে। লাস্ট ওয়ার্নিং, পুনরায় এই জবানে নাভিদের জন্য হাহাকার থাকলে জিব্বা আমি জ্বালিয়ে দিব। আই রিপিট, জ্বালিয়ে দিব। অ্যানি চোখে চোখ রেখে অবাক গলায় আমি আপনার নিজের। বলে। নিক উত্তর দিল না। অ্যানির জামার জিপ খুলতে খুলতে বলে, এটা খুলে ফেলি ব্লাড রোজ, একদম বিশ্রী লাগছে তোমাকে। এই মুহূর্তে এটা পড়া প্রয়োজন নেই। অ্যানি হতবম্ব হয়ে যায়। আবছা ডিম লাইটের আলোতে নিকের উজ্জ্বল মুখশ্রী ভেসে উঠছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে এই চোখ মুখ। অ্যানি ছটফটিয়ে ওঠে। জামা খুলে ফেললে আমি পরবো কি? নিক অ্যানির ঘাড়ে ঠোঁট ছোঁয়ালো। চুমু খেতে খেতে ফিস ফিস গলায় বলে, পড়তে হবে না, সবই দেখা আমার, অদেখা কিচ্ছু নেই।
নিকের ঠোঁটের স্পর্শে অ্যানি অস্থির হয়ে উঠছে, শুকনো ঢোক গিলে। খুলবেন না প্লিজ। নিক চুমুর মধ্যে শক্ত করে কামড় বসায়। অ্যানি ব্যথায় সামান্য আর্তনাদ করে ওঠে। জামা খুলতে খুলতে বলে, জামাটায় খুব বিশ্রী দেখাচ্ছে তোমাকে। বিশ্রী জিনিসটা পরা উচিত নয়। অ্যানি কিছু বলতে গিয়ে থেমে যায়। লজ্জায় চোখ বন্ধ করে ফেলে রমণী। শক্ত করে খামচে ধরে বিছানার চাদর। নিক গালে ঠোঁট ছুঁয়ে বলে, এটাকে খুব বাজে দেখাচ্ছে। খুলে ফেলি ব্লাড রোজ। অ্যানির রাগ হলে প্রচুর। যখন নিজের সব করবে তখন জিজ্ঞাসা করছে কেন। অ্যানি কঠিন গলায় বলে, যদি না বলি শুনবেন? নিক ডিপ ভয়েসে বলে, না বলবে কেন তুমি? বুঝতে পারছো না কি চাইছি আমি? যেখানে ভালোবাসা নেই সেখানে মনের বিরুদ্ধে গিয়ে দেহ নিয়ে কি করবেন? ভালোবাসা দিয়ে আমি কি করব? অ্যানির বুক দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। নিককে উপরে যতটা শান্ত দেখা যাচ্ছে সে কিন্তু ততটা শান্ত নয়। ভেতরে রাগ আর প্রতিহিংসায় ছারখার হয়ে যাচ্ছে। বর্তমানে কাছে আসাটা পুরোটা হিংস্রতা থেকে, নিজের রাগটাকে কন্ট্রোল করার মাধ্যম হিসেবে। এতটা হিংস্র স্পর্শ অ্যানি সহ্য করতে পারে না। অ্যানি নিকের পিঠ খামচে ধরে। মেলি হাতের লম্বা নখ গেঁথে যায় পিঠে। নিক ঠোঁট কামড়ে ধরে নিচের। নিকের দুই হাতের পেশি ফুলে উঠেছে। ড্রাগনের ট্যাটুগুলো চকচক করছে। অ্যানি ভয়ে কান্না করে ওঠে। নিকের কানে ফুপানোর শব্দ যেতেই ধমকে ওঠে। হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ভালো লাগে না আমাকে? অ্যানি চুপ থাকলো না, কাপা গলায় বলে, রাগ মেটাতে এসব করছেন তাই না? নিক ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। অ্যানির গলায় মুখ ডুবিয়ে কঠিন গলায় বলে, পরপুরুষের স্পর্শ লেগেছিল বলে নিজের রক্ত দিয়ে পুরো শরীর রাঙিয়েছি। আরো একবার নাভিদ নামক জানোয়ারের নাম এই মুখে আসলে ওর রক্ত দিয়ে আমি গোসল করব। অ্যানি অস্থির গলায় বলে। না। অ্যানি চুপ হয়ে যায়। গ্যাংস্টার বস ঠোঁট কামড়ে ধরে রাগ ঢেলে দিয়ে বলে। শুয়োরের বাচ্চা বলতে নিষেধ করেছি। অ্যানি চুপ হয়ে যায়, কাপা গলায় বলে। ভালোবাসি না আপনাকে। নিক হিংস্র থাবায় কোমরে হাত রাখে। অ্যানি দূরে সরিয়ে দিতেই মরিয়া হয়ে ওঠে। নিক রহস্যময় ভাবে হাসে। মুহূর্তের ব্যবধানে গ্যাংস্টার বসের রূপ বদলে যায়। হাত দুইটা বেল্ট দিয়ে বেঁধে ফেলে। শান্ত ব্যবহার ত্যাগ করে অ্যানির ভাষায় উন্মাদ নেকড়ে পরিণত হয়। শক্ত হাতের স্পর্শে পিষ্ট হতে থাকে অ্যানির নরম শরীর। নিক অ্যানির ঠোঁট দুইটা আঁকড়ে ধরে। চুমু কম কামড়ে পরিণত করে প্রতিটা স্পর্শ। অ্যানি আগে থেকেই জানে এমন কিছুই হবে। এই স্পর্শ কাছে আসার জন্য নয়, নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করার জন্য ছিল। রাতে 120 ডিগ্রি জ্বর নিয়ে কথা বলতে পারছিল না, আর এখন এত শক্তি পাচ্ছে কোথা থেকে? নিজের কথায় অ্যানি ঠোঁট বাঁকায়। উপহাস করে বললেও 120 ডিগ্রি জ্বর হলে ভালো ছিল। এখন অন্তত মিসাইল যেত না তার উপরে। নিকের পাগলাটে স্পর্শে অ্যানি সহ্য করতে না পেরে নিজের মুখ চেপে ধরে, কিন্তু সেটা সম্ভব হলো না। তার দুইটা হাতের আঙ্গুলগুলো চলে গেল গ্যাংস্টার বসের আঙ্গুলের ফাঁকে। হাতের বাঁধন এতটা শক্ত যে মনে হচ্ছে হাড্ডি ভেঙে যাবে। অ্যানি সহ্য করতে পারছে না, শুধু চোখ দিয়ে পানি পড়তে থাকে। সময় গড়িয়ে পড়ছে, সেকেন্ড যাচ্ছে, মিনিট যাচ্ছে। সময়ের ব্যবধানে গ্যাংস্টার বস আরো উন্মাদ হয়ে ওঠে। সময়ের সাথে তাল মিলে অ্যানির ধৈর্য ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। নিক ঘন নিঃশ্বাস টেনে অ্যানির চোখের পাতায় চুমু খেলো। অ্যানির ভেজা পাপড়ির নোনতা গিয়ে নিকের জিহ্বায় লাগে। নিক পৈশাচিক ভাবে হাসে। অ্যানির উন্মুক্ত কোমরে হাত রেখে বলে, সমুদ্রের পাশে বসেছে এক বিশাল পৈশাচিক আড্ডাখানা। এই আড্ডাখানা তৈরি করেছেন ইগর আর কায়াত। 17 জন কুমারী মেয়ের কলিজা ভুনায় সেজে উঠেছে টেবিলটা। চারিপাশে কালো কাপড়ে আবৃত অসংখ্য দেহরক্ষী। চারিপাশে অশুভ লাইটের ঝলকানি। অর্ধনগ্ন নারীদের বেশ্যা অঙ্গভঙ্গি এই মুহূর্তে তাদের মন রঞ্জনের প্রধান সূত্র। কিছু কিছু মেয়ে অশ্লীলভাবে গায়ে ঢলে পড়ছে, আর তারাও তাল মিলিয়ে সে অশ্লীলতার সঙ্গ দিচ্ছে। বর্তমানে পুরো জায়গাটা একটা বিকৃত খানা, পাপ আর ক্ষমতার বর্বর দৃশ্য। কায়াত চামচের সাহায্যে কলিজার টুকরো মুখে দিয়ে পৈশাচিকভাবে হেসে ওঠে। জিভ দিয়ে ঠোঁটের চারপাশ শুষে নিয়ে বলে, কুমারী মেয়েদের কলিজায় কি আছে জানা নেই। এরা এত স্বাদ কেন? খাটো আবার জীব, এদের কোনো তুলনাই হয় না। ইগর টিস্যু দিয়ে মুখ মুছেন, চিন্তিত হয়ে পা নাড়ায় নিচে। কায়াত সেদিকে লক্ষ্য রেখে বলে, হোয়াট হ্যাভেন ইগোর? চিন্তিত কেন? ইগর মাথা নাড়িয়ে বলে, নিক আর আরিশ একবার খুঁজে পেলে জাহান্নামের ন্যায় মৃত্যু দেবে। আরিশের কলিজার টুকরোকে মেরেছি কায়াত, বুঝতে পারছো তুমি? কায়াত চামচ শব্দ করে রেখে ইগরের দিকে তাকায়।
সিরিয়াস ভঙ্গিতে বলে। তুমি বড্ড বোকা ইগর, আর এই বোকামির জন্য তুমি মরতে যাবে। ইগর ক্রোধে ফেটে পড়ে। এত বড় অপমান তার শরীরে সইছে না। টেবিলে থাপ্পড় মেরে শক্ত গলায় বলে, অপমান না করে বুদ্ধি দাও কায়াত। ওই শালিকে মারিনি আমি, সে নিজেই নিজের গলায় ছুরি বসিয়েছে। অনেক তেজ আর সাহস। কায়াত শান্ত চোখে চারিপাশে তাকায়, ঠোঁট কামড়াতে কামড়াতে বলে, মেয়েটা ক্রিমিনাল আরিসের বোন ইগর, কথাটা ভুলে যাওনি নিশ্চয়? হতে পারে আরিস খুন, গুলাগুলি, রক্তপাত থেকে দূরে রেখেছে, কিন্তু যার ভাই ক্রিমিনাল গ্রুপের লিডার, তার বোনকে বোকা বাবার মতো ভুল কিভাবে করলে? রক্তের টান বলো একটা ব্যাপার আছে। ইগর হুট করে কপাল কুঁচকে বলে। মেয়েটা আরিসের নিজের বোন? কায়াত অবাক হয়ে বলে, আমি শিওর জানি না আরিসের নিজের বোন আসবে কোত্থেকে। হ্যাঁ, সে তো পরিবার ছাড়া একা ছিল। কায়াত কপালে ভাঁজ ফেলে বলে, নিজের বোন না হলেও বোঝার উপায় ছিল না। শরীরে এত জ্বালা উঠলে আমাকে বলতে, আমি পাঠিয়ে দিতাম 10টা মেয়ে, দেখতাম কয়টাকে সামাল দিতে পারো, কত শক্তি আছে শরীরে। ইগর পৈশাচিকভাবে হেসে বলে, শরীরে তো সেই জ্বালা ওঠেনি কায়াত। নিক আর আরিশ নামক দুই মদর এর ধ্বংস দেখতে চেয়েছি আমি। অলরেডি আরিশের ধ্বংস শুরু। বোনকে হারিয়ে শালায় নিশ্চয়ই কুত্তা পাগল হয়ে আছে। কায়াত শব্দ করে হেসে ওঠে, এমন ভাবে হাসছে যেন ইগর কোনো জোকস শোনাচ্ছে। ইগর রাগ দেখিয়ে বলে, ইউ বাস্টার্ড! হাসছিস কেন? কায়াত হাসি থামায় না, কোনো রকম থামিয়ে বাঁকা হেসে বলে, তুমি এখনো আরিশ আর ইকোকে চিনো না ইগল? ভেঙে পড়া তাদের রুলসে নেই। অলরেডি খবর পেয়ে গিয়েছি তারা কানাডায় চলে এসেছে। মেয়েটাকে মেরে আরিশকে ভাঙতে পারলেও নিককে কিছুই করতে পারোনি। আরিশ ভেঙে পড়লে তাকে দাঁড় করানোর একমাত্র খুঁটি হিসাবে নিক আছে। ইগর চুল এলোমেলো করে বলে, ভুল জায়গায় তীর ছুঁড়েছে কায়াত। এই তীরটা নিকের রক্ষিতের দিকে মারা উচিত ছিল। দেখতাম শালার কত ক্ষমতা আর কত শক্তি। কায়াত ওয়াইন গিলে বলে, এদের শক্তি নিয়ে কেউ প্রশংসা করলে আমার শরীরে জ্বালা ধরে। এই সামান্য প্রশংসার জন্য নিজের কত শত গাটকে মেরেছি হিসেব নেই। তুমি আমার ফ্রেন্ড, তাই তোমার কাছে কিছু সিক্রেট বলি ইগর। নিক হলো আমাদের থেকে বড় সাইকো কিলার। কথা বলে খুব কম, শিকারীর মতো দুটা চোখ। এই শালা নিজের বাড়িতে নরখাদক পুষে রাখার ক্ষমতা রাখে। নরখাদকও কোনো সাধারণ নয়। শুয়োরের বাচ্চা 10 থেকে 18 বছর মেয়েদের ধরে নিয়ে যেত, এরপর ইচ্ছামতো এদের সাথে পুরুষত্ব মিটায়। কাজ শেষে এদের শরীর থেকে কাঁচা মাংস চিবিয়ে চিবিয়ে খায়। আমরা তো হুট করে পার্টি করি, তাও সিদ্ধ মাংস হতে হয়। কিন্তু এই শালা শরীরের মা কিন্তু এই শালা শরীর থেকে মাংসের টুকরো খুলে নেয়। তাজা রক্ত না খেলে বাঞ্চুতের মাথা নষ্ট হয়ে যায়। আমাদের থেকেও বড় নরখাদক। এই বদর এই বলদরে রক্ত দিয়ে বাঁচাচ্ছে। একাধিক মেয়ের সাথে মিলতে গিয়ে শরীরে কোন রাগ বাঁধিয়েছে কে জানে, এর থেকে এর রক্ত দিতে হচ্ছে। প্রস্টিট ক্লাব দেখলে গ্যাংস্টার বস খেপে যায়। অসত বাড়িতে জানোয়ার পোষ করছে, এর সাথে নিশ্চয়ই কোনো যোগ আছে। না হলে মরণ থেকে যে কাতরাতে কাতরাতে ফিরে তাকায় না, সেখানে রক্তদান করা অনেক বিরাট ব্যাপার। এই জিরের সাথে রিকের অনেক বড় একটা কানেকশন আছে, নাকি জিতের বাপের সূত্র ধরে বাঁচাচ্ছে কে জানে। ইগর নিজের ঠোঁট ঘেঁষতে ঘেঁষতে বলে, এইসব আমি বহু আগেই জানি। নতুন কিছু জানলে বলো। জেডের বাবা মানে? নিজের জন্মদাত্রীকে খুন করেছে এই শালায়। কায়াতের কৌতুক মিশানো কণ্ঠে চারিপাশে থমথমে খেয়ে যায়। ইগর অবাক হয়ে কপাল কুঁচকে ফেলে। নিজের জন্মদাত্রীকে মেরেছে? ইয়েস, কী কারণে মেরেছে জানি না,
তবে প্রচুর নৃশংসভাবে মেরেছে। পুলিশ খুঁজেছে 2 বছর পর্যন্ত। সে ছোট বয়স থেকে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিল। এত পুলিশের চোখ ফাঁকি দিয়ে আফ্রিকায় চলে আসে। এখানে এসে এক ভয়ানক পাচার গ্রুপের ফাঁদে পড়ে। পাচার কেন্দ্রে নিয়ে আসা হয়। সেই ভয়ানক কুঠুরিতে সবাই কান্না, আতঙ্ক, ভয় সবাই জমে উঠছিল। কিন্তু নিক ছিল একদম শান্ত। চোখে ছিল এক ঘূর্ণি ঝড়। আমিও সেই কেন্দ্রে পাচার হচ্ছিলাম। সেখানে নিকের সাথে আরিশের বন্ধুত্ব হয়। আরিশকে চাবুক মারতে চাইলে সমস্ত চাবুকের আঘাত নিক তার নিজের পিঠে নিয়েছে। এত চাবুক খেয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল, কিন্তু সামান্য শব্দ পর্যন্ত করেনি। তখন আমি এক সাধারণ বালক ছিলাম। অবাক হয়ে তাকিয়ে থাকতাম নিকের দিকে। এই ছেলে কি মানুষ নাকি অন্য কিছু? সে পাচার কেন্দ্রের প্রধান একদিন আমাদের কেন্দ্রে আসে। পাচার হওয়ার আগে সব বাচ্চাদের দেখার জন্য আসে। সবাই কান্নাকাটি করতে ব্যস্ত, কিন্তু নিক ছিল একদম শান্ত। গ্যাংয়ের মালিক নিকের সামনে আসলেই নিক তার দিকে তাকিয়ে হাসতে থাকে। সবাই অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায়। গ্যাংয়ের মালিকের নাম ছিল কিং। সে নিকের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। নিকের হাসি দেখে প্রচুর ক্ষিপ্ত হয়ে পড়ে। রাগান্বিত চোখ দিয়ে তাকায় যেন বর্ষণ করে দেবে। কিন্তু নিক ভয় পেল না একটুও। বস একজনের হাতের ইশারা দিয়ে বলে, 7 জন বাচ্চা বাদে সব চেটে তুলে ফেল। কপালে ভাঁজ ফেলে বলে। পেছন থেকে ভেসে আসে এক নরম গলা। নাম? নিক মুচকি হেসে আবার চোখে চোখ রাখে। লোকটা চোখ ছোট ছোট করে নিকের চিবুক চেপে ধরে। এমন ভাবে ধরেছিল যে যে আমি হলে চিৎকার করে উঠতাম। কিন্তু গন্ডারের বাচ্চা কোনো রিয়াকশন নেই। নিক ছোট থেকেই সুন্দর ছিল। সব থেকে রহস্য ছিল তার সে তীক্ষ্ণ ধূসর চোখ। ওর সৌন্দর্য দেখে মাঝে মাঝে হিংসে লাগতো। লোকটা আমাদের 7 জনকে রেখে সবাইকে বিদায় করে দিতে যাচ্ছিল। ঠিক সে সময় নিকের হুঙ্কার। আমার ভাইকে রেখে যান আমার কাছে। আরিশ কিংয়ের থেকে 2-3 বছরের ছোট হবে। খুব ভীতু ছিল তখন। গ্যাংয়ের মালিক শান্ত গলায় বলে, নিক ঠোঁট বেঁকে হাসি ফুটিয়ে বলে। নিজের সাথে সাথে পুরো সাম্রাজ্য ধ্বংস করে দিয়ে যাব। সবাই খেপে যায় নিকের উপর। প্রচুর খুশি হয়েছিলাম এতে। যে বসের সামনে তারা কখনো মাথা তুলে কথা বলতে পারে না, সেই বসের সামনে এই সামান্য বালক চোখে চোখ রেখে কথা বলছে। সবাই খেপে গেলে কিং সবাইকে শান্ত করে। আরিশের দিকে তাকিয়ে বলে, টর্চার ছেলে। সবাই অবাক হয়ে তাকিয়ে দেখেছে শুধু। একজন দনশাতক জানোয়ার একজন বালকের কথা কিভাবে মেনে নিল? এই ছেলে কোনো জাদু জানে না তো, নাকি সবাইকে ভ্রণে ফেলছে? কারো কিছু বলার সাহস পায়নি। কিংয়ের কথায় অনুযায়ী আরিশকে রেখে যায়। লোকটা ছিল খ্রিস্টান। লিকের চিপুক ধরে বলে, না, আপনার জানতে হবে না। নিকের চোখ মুখ অগ্নিকাণ্ডে ছলছল করে ওঠে। চোখের রং পাল্টে যায়। দাঁত পিষে বলে। আমার বাপ আমার হৃদয়ে আছে, কিন্তু মা নামক কোনো চিহ্ন আমার অস্তিত্বে নেই। আমি আমার বাপের ছেলে, বুঝতে পেরেছেন আপনি? কিং হাসলো সামান্য। নিকের কাঁধে হাত রেখে বলে। নিক ভীতু আরিশের দিকে তাকিয়ে বলে। খোদা আপনি নন যে আপনার ইশারাতে শ্বাস চলবে। ক্ষমতার দাপট থাকতে পারে, কিন্তু সৃষ্টি, সময়, শ্বাস আপনার নিয়ন্ত্রণে চলে। এইসব মিথ্যাচার ছড়াবেন না। দেখে কি মনে হয়? কিং আলতো হেসে বলে। এত কঠিন পরীক্ষা আগুনে চাপ দেওয়ার থেকেও ভয়ঙ্কর। একটা হিংস্র নেকড়ের সাথে যুদ্ধ করে ওঠা অসম্ভব।
সেখানে প্রতিদিন প্রতিটি নেকড়ের সাথে যুদ্ধ করে ওঠাটা স্বপ্ন। মনে মনে খুশি হয়েছিলাম প্রচুর সেদিন। কে আমার তখন থেকে হিংসে লাগতো। জয় লাভ করতেও পারবে না আর সিংহাসনও পাবে না। এক আত্মবিশ্বাস ছিল আমার মনে। নিক অবাক চোখে তাকিয়ে রইল। আরিশ জড়িয়ে ধরে রাখে নিককে। নিক কপাল কুঁচকে বলে, নেকড়ে মানে আদৌ বোঝেন তো কিং? আপনার ঈশ্বর কি সেটা বোঝার ক্ষমতা দেয়নি? ঈশ্বরের কাছে গিয়ে বুদ্ধি নিয়ে আসুন। কিং গম্ভীর গলায় বলে, অনেক কথা কাটাকাটির পরে নিককে পাঠানো হয় সেই ভয়ানক কুটুরিতে। শরীরে দিয়েছিল কালো পোশাক, যাতে রক্তের রং ভেসে না ওঠে। ভেবেছিলাম শালা মরে গিয়েছে, কিন্তু শালা মরেনি। 1 বছর পর তাকে জীবিতভাবে কুঠুরির থেকে বের করা হয়। শরীরে এমন কোনো জায়গা ছিল না যে যে আক্রমণের দাগ। কত বিক্ষত নগ্ন শরীর, যার সৌন্দর্যে আমার হিংসা হতো। তার এই রক্তাক্ত দেহ দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। এতটা ভয়ানক দেখতে লাগছিল যে যেন কোনো নখ থেকে উঠে আসা কাটাছিঁড়া লাশ। অনেক জায়গায় মাংস খুবলে খেয়ে ফেলেছে। সবাই অবাক হয়েছিল প্রচুর। আমরা এখানে পরিষ্কারের কাজ করতাম। আরিশকে একটা রুমে বন্দি করে রাখা হয়েছিল। সবাই ভেবেছিল হয়তো নিক মরে গিয়েছে, কিন্তু শালা কিভাবে বাঁচল কেউ বুঝে উঠতে পারছে না। কিং অহংকারে অট্টহাসিতে ফেটে পড়ে সেদিন। নিককে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। জানা যায় নিকের চোখ দুটো ড্যামেজ হয়ে গিয়েছে। কিং নিকের সে চোখ দুটো দেখে বিমোহিত হয়েছিল, যে চোখের সৌন্দর্যের আড়ালে ছিল ধ্বংস আর উত্তাপ। এই চোখ নষ্ট হওয়াতে সেম চোখের মণির সন্ধান চালায়। 200 চোখের মণির প্রয়োজন ছিল। অবশেষে কোথা থেকে যেন সংগ্রহ করা হয় হুবহু সেই চোখের মণি। দীর্ঘ 8 মাসের চিকিৎসার পর নিক সুস্থ হয়ে ওঠে। শরীরে প্লাস্টিক সার্জারি করানো হয়। সার্জারি করিয়ে সে আগের শরীরে পরিণত করে। আমার ভিতরে হিংসা জ্বলতে থাকে। এবার বোধ হয় গ্যাংস্টার হয়ে যাবে, কিন্তু বাস্তবতা অন্য কিছু লিখে রেখেছে। কিংয়ের বর্বর মনোভাব থেমে যায়নি। এই কেন্দ্র থেকে পালিয়ে যাচ্ছিল। রুমের সামনে থাকা 4 জন গার্ডকে হত্যা করে পিছনের দরজা থেকে পালিয়ে যায়। কিং এতটাই রেগে গিয়েছিল যে তার ধ্বংস শ্রুবে পড়ে গিয়েছিল সব। রাগে উন্মাদ হয়ে কিং রিতকে খুঁজে বের করে। রাখা হয় 12 বছরের জন্য এক অন্ধকার রুমে। ভালোভাবে ধারণাও যেত না, পা মেলে ঠিকমতো ঘুমানো যেত না। স্যাপস্যাপে একটা বিচে স্থান, পোকা মাকারের বাসা চারদিকে। এই নরকময় এক রুমে বন্দি করে রাখা হয়। দিন যায়, মাস যায়, আলো বাতাসহীন জীবনের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। পালানোর চেষ্টা করলে চাবুক দিয়ে আঘাত করা হতো। যে আঘাত থেকে গা সৃষ্টি হতো। পোকামাকড় ধরে যেত সে শরীরে। বছর যেতে থাকে, সেকেন্ড, মাস, ঘন্টা, দিন, বছর এগিয়ে যেতে থাকে। দেখতে দেখতে নিক এক তাবড়া যুবক হয়ে ওঠে। 12 বছর পর নিককে সে অন্ধকার কুঠুরির থেকে বের করা হয়। শরীরে হাড্ডি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। অসুস্থ শরীর, দুর্বল, যেন কোনো পাগল। কোথায় গেল সে চাকচিক্য সৌন্দর্য? ভেবেছিলাম এই উচিলায় এই কুত্তাটা মরবে, কিন্তু এরপর শুরু হয়েছে মেন খেলা। নিকের সাহসিকতা আর নিষ্কৃণ বুদ্ধি দেখে আবারও তাকে চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। দীর্ঘ 8 মাস সে চিকিৎসার মধ্যে ছিল। কিংয়ের উদ্দেশ্য ছিল নিককে তার পার্সোনাল দেহ রক্ষী করবে, শত্রুপক্ষকে ধ্বংস করার একমাত্র হাতিয়ার।
নিকের শরীর ধীরে ধীরে ঠিক হতে থাকে। আবারও সে সৌন্দর্য ফিরে আসে তার শরীরে, যাকে বলে এক দেখাতে পাগল হয়ে যাওয়া রূপ। জিম করে শরীর ঠিক করে, প্রতিটা নারী ওর জন্য দিওয়ানা হয়ে ওঠে। আমি প্রতারণার আশ্রয় নিয়ে কিংয়ের দেহরক্ষী হয়েছিলাম। অনেক কিছুই জানি ভিতরকার খবর। নিক সুস্থ হওয়ার পর একদম শান্ত, কোনো কথা বলেনি কারো সাথে। চোখ দুটা ছিল অগ্নিকাণ্ডের উত্তপ্ত শিখা। কতদিনের ক্রোধ এ চোখে ভেসে উঠেছে জানা নেই। নিক শুধুমাত্র একটা বাক্য উচ্চারণ করেছিল, আমার ভাই আরিশ কোথায়? কিং জানোয়ার হলো আরিশের কিছু করেনি, তাকেও একটা রুমে বন্দি রেখেছিল। তবে সে রুম ছিল রাজকীয় রুম। কিং সবার মতো নিকের কানও বিষ ডালতে থাকে। নিকের চোখে মুখে ছিল ব্যাকপ ঘৃণা, কোনো নারীকে ছুঁয়ে দেখত না। একবার কিংয়ের একমাত্র মেয়ের নজরে নিক পড়ে, দেওয়ানা হয়ে ওঠে নিকের জন্য। এক রাতের জন্য হলো জেদ ধরে। কিং মেয়ের কথা মেনে নেয়। যে সম্মুখে হাজার নারীর সাথে রাত কাটায়, সে নিজের মেয়েকে কি নিষেধ করবে? নিকের সৌন্দর্য চেহারা দেখে নিজেও লোভে পড়ে যায়। মেয়ের আবদারে নিককে রাতের অন্ধকারে পাঠানো হয়। ভিতরের খবর জানি না, তবে পরের দিন কিংসহ কিংয়ের মেয়ের রক্তাক্ত দেহ রুমে পাওয়া গেছে। শুধু এখানে থেমে থাকেনি, বাইরে থাকা 40 জন দেহরক্ষীর রক্তাক্ত দেহ পায় সবাই। গোপন সূত্রে জানা গিয়েছে নিক বিরোধী দলের সাথে হাত মিলিয়েছে। সেই বিরোধী দলের নেতা আর কেউ নয়, সে হচ্ছে যেটা নিকির বাপ। কেমন সেই অন্ধকার রুম থেকে বের হয়ে নিক এক জানোয়ারে পরিণত হয়। এমন এক পাথর হৃদয়ে তৈরি হয়েছে যেখানে কেউ চিৎকার করলেও কিছু আসে যায় না। কাপনের হাত থেকে কিংয়ের রাজ্যকে 5 দিনের মধ্যে ধ্বংস করে ফেলে। এই হিংস্র ধ্বংস লীলায় আতঙ্কে দিশাহারা হয়ে পড়ে সবাই। কিংয়ের মতো এত শক্তিশালী ক্ষমতাবান শক্তি ধ্বংস করা সবার স্বপ্ন ছিল। এখানে নিক শুধু কিংকে নয়, পুরা সাম্রাজ্যকে ধ্বংস করে ফেলে। শুরু হয় এক রক্তাক্ত আর ধ্বংসের খেলা। কে বাঁচবে কে মরবে কোনো নিষ্ঠুরতা নেই। সবাই নিককে ভয় পেত প্রচুর। ধীরে ধীরে নিজের সাম্রাজ্য গড়তে শুরু করে। সবাইকে পিছনে ফেলে পাচার কাজে দেশ সেরা হয়ে ওঠে। মাদক, ড্রাগস থেকে শুরু করে সব কিছুতে এগিয়ে যায় অনেক দূর, যাকে ছোঁয়ার সামর্থ্য এখনো কারো হয়নি। নিজের বীজ শক্ত করে হয়ে ওঠে মাফিয়া সম্রাটের মালিক, যার ইশারায় পুরো সাম্রাজ্য থমকে যায়। বড় বড় মাফিয়ারা মুখোমুখি হতে ভয় পায়। আন্ডারওয়ার্ল্ডের সবথেকে ক্ষমতাধর গ্যাংস্টার বস নিক জেব্রান। কায়াত থামে, বাঁকা চোখে তাকায় ইগরের দিকে। ইগরের চোখে মুখে আতঙ্ক আর ভয়ের ছাপ। কায়াত অট্টহাসিতে ফেটে পড়ে, হাসতে হাসতে বলে, কামান ইগোর, ভয় কম পাও। আমি কোনোদিন কোনো নিককে ভয় পাইনি। ও আমার সব থেকে বড় শত্রু। কিং বেঁচে থাকলে আজকের গ্যাংস্টার বস আমি হতাম। শুয়োরের বাচ্চা সব শেষ করে দিয়েছে। এত কিছুর পরও আমার নিষ্ঠুর থাকার মানে বুঝতে পারোনি ইগোর? নিক আমার থেকে সব কেড়ে নিয়েছে, তবুও আমি শান্ত হয়ে আছি। সাপের লেঞ্জে পা দিয়ে সাপকে ফোনা তুলতে বাধ্য করব না। এই মুহূর্তে সবল খেলে লড়তে পারবো না। নিক কিন্তু একা না, তার সাথে তার বড় শক্তি আরিশ আছে, যারা একজন আরেকজনের জন্য জীবনও দিতে পারে। দুটা নেকড়ের সাথে যুদ্ধ করে উঠে রক্তাক্ত হয়ে উঠতে পারবো না। এই নেকড়ের খামসি খেতে খেতে সত্যি নেকড়ে হয়ে উঠেছে। ইচ্ছে করলে আমি পিছন থেকে অ্যাটাক করতে পারি ইগর। ইচ্ছে করলে নিকের রক্ষিকাকে টেনে হিসড়ে খেয়ে ফেলতে পারি, কিন্তু একটাকে মারলে আরেকটা ফুঁসে উঠবে। যদি মনে করে থাকো একজনকে মারলে ভেঙে পড়বে, তাহলে ভুল তুমি।
এরা ভাঙে না, বরং আরও হিংস্র হয়ে ওঠে। সব কিছুর একটা সঠিক সময় প্রয়োজন। পরপর অনেকবার আক্রমণ করেছি আমি, কিন্তু শুয়োরের বাচ্চা মরতে গিয়েও বেঁচে যায়। ধ্বংস তো আমি ওকে করবো ইগোর, তবে সেটা খুবই বাজেভাবে। এমনভাবে ধরবো যে কুত্তার বাচ্চা আর দাঁড়াতে পারবে না। আমি যখন আক্রমণটা করবো একটারও শক্তি থাকবে না। ইগর রহস্যময় হেসে বলে, আফ্রিকায় মিনারের গার্ড ছাড়া আর কেউ নেই। নিক, অধিরাজ, আরিশ সব কানাডায় এসছে আমার খোঁজে। এই সুযোগ তার রক্ষিতাকে ছিনিয়ে আনার। কায়াতের চোখে রহস্য। অদ্ভুত হেসে বলে, চেষ্টা করে দেখা যায়। 2 দিন হয়ে গিয়েছে, নিকের কোনো খবর নেই। খবর নেই বলতে সে অ্যানির কাছে যায়নি। সেদিনের রাতের পর জ্ঞান ফিরলে অ্যানি নিজেকে নিকের শক্ত বুকে আবিষ্কার করে, অসহ্য যন্ত্রণা নিয়ে শক্ত দেখায় সরে আসার জন্য। কিন্তু নিকের জেদের কাছে হার মানতে হয় সব সময়। প্রতি রাতে জোর করে বুকে টেনে নেওয়া নিকের প্রতিদিনের স্বভাব। এমনভাবে তখন আগলে নেয় যেন দিনরাত রানীর মতো ট্রিট করে। অ্যানি প্রথম প্রথম রাগ দেখালেও এখন অভ্যাসে পরিণত হয়েছে। ঘুমাতে গেলে অস্থির লাগছে সবকিছু। কেমন শূন্য মরুভূমি মনে হচ্ছে চারিপাশে। নিজের অস্থির মনোভাবে বিরক্ত হয় অ্যানি। মেয়ের খাবার নিয়ে আসে। অ্যানি সেদিকে তাকিয়ে বলে। আপনি জানেন মেহেরের দাদার কি খবর এখন? মেয়ে ট্রলি রেখে বলে। না ম্যাম। অ্যানি মলিন মুখে বলে। ও আচ্ছা ম্যাম, আপনাকে একটা প্রশ্ন করি। হ্যাঁ, অবশ্যই, ভয়ের কিছু নেই। মেয়েটা নিঃশ্বাস ছেড়ে বলে। বসের সাথে এক রুমে থাকতে আপনার ভয় করে না? অ্যানি অনুভূতিহীনভাবে তাকায়, হাসার চেষ্টা করে বলে। অন্ধকারের মধ্যে বাস করে, অন্ধকারকে ভয় করলে চলবে? আগুনের শিখার মধ্যে বাস করছি আমি, ভয় পাই না কিছু, আর ভয় পেলেই বা কি। আপনি কতদিন ধরে এখানে বন্দী আছেন? 1 বছর 2 মাস। মেয়ের চোখের পানি চিকচিক করে ওঠে। আপনার বাইরে যেতে ইচ্ছে করে না? সারাদিন এইভাবে এক রুমে একা বন্দি জীবন কিভাবে পালন করেন আপনি ম্যাম? খুব কষ্ট হয় আমার আপনাকে দেখে। অ্যানি মুখ অন্ধকারে ঢেকে যায়। এরপরও মুচকি হাসি দিয়ে বলে। খুব বড্ড ভালো, তুমি বড্ড ভালো। না হলে অন্যের কথা ভেবে কেউ কাঁদে। আমার কথা ভেবো না, কারণ আমার কথা ভাবলেই তার মৃত্যু হয়, আর আগেও একজনের হয়েছে। মেয়েটা দুঃখ প্রকাশ করে বলে। সেসব আমি জানি না। আপনার এই জীবন থেকে মুক্তি পেতে ইচ্ছে করে না? ইচ্ছে করে না আর 5টা সাধারণ নারীর মতো জীবনযাপন করতে? মুক্ত আকাশে ডানা মেলে প্রকৃতির উপভোগ করতে? গভীর নিঃশ্বাস ফেলে বলে। মুক্তি চাইলেই কি মুক্তি পাওয়া যায়? মেয়ের আচমকাই বলে। যদি আমি আপনাকে মুক্ত করার ব্যবস্থা করে দেই? সাথে সাথে অ্যানি তাকায় মেয়েটার দিকে। মেয়েটা বড্ড সরল দেখা যাচ্ছে, কিন্তু এই কথা যদি গ্যাংস্টার বস একবারও শুনে তবে মৃত্যু নিশ্চিত। অ্যানি ভয়ে ঠোঁট ভিজিয়ে বলে। এসব কথা আর উচ্চারণ করো না, উনি শুনলে তোমাকে বাঁচতে দেবে না। ইয়া আল্লাহ, যদি রুমে স্পিকার সহ সিসি ক্যামেরা থাকে তাহলে সব শেষ। এমন ভুল কথা তুমি কিভাবে বলতে পারলে? আমার মুক্তি চাই না বোন, চাই না আমার মুক্তি। আমার মতো একটা অভিশপ্ত 4 দেয়ালের ভেতরে বন্দি থেকে মরে যাক। এরপরেও তোমরা কিছু বলো না, প্লিজ কিছু বলো না। অ্যানি কথাগুলো বলতে বলতে হাঁপিয়ে ওঠে। মেয়েটা ধরতে গিয়ে বলে। কিন্তু ম্যাম। অ্যানি আদেশ করে বলে। যাও এখন এই মুহূর্তে, আর একটা কথাও এদিক সেদিক উচ্চারণ করো না। মেয়েটা মন খারাপ করে চলে গেল। অ্যানি ঢক ঢক করে পানি গিলে ফেলে। যদি সত্যি এমন কিছু থাকে যেটা দিয়ে নিক সব শুনতে পাচ্ছে, তবে মেয়েটার মৃত্যু নিশ্চিত। অ্যানি এটা নিয়ে একদম কনফার্ম। অ্যানির নজর পুনরায় বেড সাইডে যায়। সাদা কাগজে শুধু একটা নম্বর লেখা আছে। রুমে কেউ আসতে পারে না। এই নম্বর কার অ্যানির জানা নেই। তবু ইচ্ছে করলো একটা ফোন দিয়ে দেখার। যদি নিকের নম্বর হয় তবে অনেক ভালো। কথা বললে বোঝা যাবে সাইকোটা সব শুনেছে কিনা। অ্যানির শরীর কাঁপছে, মস্তিষ্ক বলছে কি প্রয়োজন আছে এইসব করার, আর মন বলছে একটা বার ফোন দিলে কি এমন ক্ষতি হবে। অ্যানি কাঁপা হাতে নাম্বারটা হাতে তুলে নেয়। বুক কাঁপছে অন্য রকম ভাবে। সবটা সাহস উজাড় করে দিয়ে ফোন দেয়। বুলেট প্রুফ গাড়ির ভেতরে নিক, আরিশ আর অধিরাজ। পেছন থেকে একাধিক গুলি ছোড়া হচ্ছে। এই মুহূর্তে বন্দুক নামিয়ে ফেলা মানে শত্রুপক্ষকে আঘাত করার সুযোগ করে দেওয়া। ফোনের উচ্চ আওয়াজে নিক সামনে তাকায়। গ্লাসের উপরে রাখা ফোনটার উপরে ভেসে ওঠে ব্লাড রোজ।
নিকের কপাল কুঁচকে আসে। সে কোনোদিন কল্পনাও করেনি অ্যানি এই নম্বরে তাকে সত্যি ফোন দেবে। কৌতূহলবশত এই নাম্বারটা সে রেখে এসেছিল। বন্দুক নামিয়ে ফেলবে তার আগে আরিশের অধৈর্য গলা। কি করছিস নিক? এই মুহূর্তে ফোন তোলা তোর জন্য গুরুত্বপূর্ণ নয়। এদিক সেদিক হলে বাজে কিছু ঘটে যাবে। পুরনো শত্রু রয়, ভিমিওর গ্যাং। তুই কি চাচ্ছিস এই মুহূর্তে রয়ের কাছে ইন্নানিল্লা হয়ে যায়? নিক বিরক্ত চোখে তাকায়। হুট করে একটা বুলেটে তার হাতের দিকে ছুঁড়ে আসে। গ্লাস নামানোর ফলে অতি সহজে বাম হাতের পেশি ছুঁড়ে যায়। লাল রক্তে ভিজে ওঠে শার্ট। নিকের চোখ মুখ শক্ত হয়ে ওঠে। অধীরাজকে উদ্দেশ্য করে বলে। দ্রুত গাড়ি চালা, নদীর কাছে এনে গাড়িটাকে থামাবি। অধীরাজ অবাক হয়ে বলে। কিন্তু কেন বস? নদীতে সাঁতার কাটবো সেজন্য। অধীরাজের মুখ থমথমে খেয়ে যায়। তীব্র সংঘর্ষের মধ্যে ফোনটা আবারও বেজে ওঠে। নিক আবারও তাকায় সেদিকে। বাম হাতে ফোন তুলতে যাবে তার আগে আরিশ অস্থির গলায় বলে। নিক, আবারও একই ভুল করছিস। নিক ঠোঁট কামড়ে ধরে হেসে বলে। মেয়েটাকে কাঁদিয়ে এসেছি, রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। সেদিন রাতে অনেকটা হিংস্র হয়ে উঠেছিলাম। ভেতর ছটফট করছে আমার। ওর সাথে কথা বললেই শরীরে 1000 গুণ শক্তি ফিরে পাবো। দুনিয়া জাহান্নামে যাক, এই মুহূর্তে ওর ফোন রিসিভ করাটা সব থেকে বেশি প্রয়োজন। আরিশ হতভম্ব হয়ে যায়। নিক রিসিভ করে গম্ভীর হয়ে ওঠে। ওই পাশ থেকে শোনা যায় অ্যানির ঘন নিঃশ্বাসের শব্দ। নিক আরো বিব্রত করার জন্য বলে। জি বলেন। অ্যানির হৃদয়ে কেঁপে ওঠে। এই শক্ত কর্কশ কণ্ঠ সহ্য করার মতো ক্ষমতা কি অ্যানির আছে? কিন্তু কণ্ঠ একদম শান্ত শোনালো। তার মানে কিছু শোনেনি। ওই পাশ থেকে শব্দ না পেয়ে নিকের রাগ হয়। পেছন থেকে একাধিক বুলেট নিক্ষেপ করছে। এদিক সেদিক বুলেট পড়লে অঘটন ঘটে যাবে। সেসবের তোয়াক্কা না করে ফোন রিসিভ করেছে, আর এই মেয়ে এভাবে চুপ হয়ে আছে। নিক ধমকে ওঠে। কি হলো, কথা বলছো না কেন? ঝাঁঝালো ধমকে অ্যানির ছোট্ট দেহটা আবারও কেঁপে ওঠে। কাপা গলায় বলে। এইটা আপনার নাম্বার? নিকের চোয়াল শক্ত করে বলে। কেন, অন্য পুরুষের নাম্বার ভেবেছিলে? অ্যানি কথা বাড়ালো না, ঠোঁট ভিজিয়ে বলে। এত শব্দ কোথা থেকে আসছে? বাচ্চারা বাজি ফোটাচ্ছে, তাই শব্দ হচ্ছে। অ্যানি থতমত খেয়ে যায়। নিক গভীর নিঃশ্বাস ছাড়ল। সামান্য এই কণ্ঠ কানে আসতেই নিজেকে এত অস্থির লাগছে কেন? নিক কপাল ঘেঁষে নিজের অ্যানি নীরবতা ভেঙে বলে। কোথায় আছেন আপনি? অ্যানির এমন ভয়ানক প্রশ্ন নিকের কপালে ভাঁজ সোজা হয়ে আসে। এমন প্রশ্ন সে কোনোদিন আশা করেনি। এই প্রশ্নগুলোর পেছনেও অনেক বড় ঘাপলা আছে। আবার কোন বদমাইশি করেছে কে জানে। ওহ গড, এই তেরা মেয়েই কেন আমার ঘাড়ে চাপিয়ে দিলে? নিক ঠোঁট কামড়ে ধরল নিজে। বেড়িদের সাথে রঙ্গলীলা করি। তেরা উত্তরে অ্যানি রেগে যায়। গজব পড়ুক আপনার ওপর। নিক সামান্য হাসল। গম্ভীরতা নিয়ে বলে। নিজের বাড়িতে, নিজের রুমে, এমনকি নিজের বিছানায় আজ তো একটা গজব নিয়ে ঘুরছি। তোমার থেকে বড় গজব আর কি হতে পারে? অ্যানি বসা থেকে উঠে যায়। রাগ দেখিয়ে বলে। আপনি আমাকে গজব বললেন? নিকের হাত থেকে রক্ত পড়ছে। রক্ত সামান্য আঙ্গুলে নিয়ে বলে। যে আগুন আমাকে পুড়িয়ে ছাই করেছে, শেষ মুহূর্তেও আমি সেই আগুনের উষ্ণতা চাইব। সাথে সাথে ওপাশ থেকে ফোন কেটে যায়। নিকের রাগ হলো প্রচুর। হুট করে ফোন কেটে দেওয়া তার পছন্দ নয়। আরিশ অসহায় হয়ে বলে। তুই কোন জন্মের প্রতিশোধ নিচ্ছিস নিক? পেছনে বুলেট ছুটছে আর তুই গাড়ির ভিতরে বসে বউয়ের সাথে প্রেমালাপ করছিস। সরি, এটাকে প্রেমালাপ করলেও ভুল হবে। রীতিমতো ধমকাচ্ছিস। বুলেট প্রুফ গাড়ি না হলে এতক্ষণে টপকে যেতি শালা। নিক রহস্যময় ভাবে হাসলো। অধীরাজকে ইশারা দিয়ে বলে। বামের রাস্তা দিয়ে চল, ওইখানে হবে আসল খেলা। অধীরাজ নিকের কথা অনুযায়ী বামের রাস্তার দিকে এগিয়ে যায়। কালো অ্যাসফল্টের সরু রাস্তা জুড়ে বজ্র গতিতে ছুটে চলেছে কালো সাজোয়া গাড়ি। রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চারিদিক থেকে ধেয়ে আসছে অসংখ্য গুলির শব্দ। স্টিয়ারিং এর পেছনে বসে থাকা নিকের চোখে জ্বলে উঠেছে অগ্নিদীপ্ত কঠোরতা। আর তার পাশে আরিশ জানালার ফাঁক গলিয়ে আগুন ছড়ানো বুলেট ছুড়ে দিচ্ছে শত্রুদের দিকে। গাড়ির ধাতব গায়ে টুপটাপ শব্দ তুলে বুলেট আছড়ে পড়ছে, যেন মৃত্যুর অদৃশ্য বৃষ্টি নেমেছে। তবু নিকের ঠোঁটে এরকম ঠান্ডা হয়ে আছে অদ্ভুত এক অবজ্ঞা মিশ্রিত হাসি।
যেন এই মৃত্যুর খেলাই তার চিরপরিচিত মঞ্চ। আরিশ দাঁত চেপে ট্রিগার টানতেই অন্ধকার ভেদ করে আগুনের রেখা ছুটে যায়। দূরের গাড়িগুলোর কাজ চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে রাস্তার বুকে। রাতের অন্ধকারে চলছে তীব্র সংঘর্ষ। শত্রুদের উদ্দেশ্য একটাই, নিক যেন থেমে তাদের সামনে দাঁড়ায়, যাতে তারা সামনে রেখে তাকে শেষ করে দিতে পারে। আর সব থেকে বড় এক গুপ্তধন নিকের কাছে লুকায়িত আছে, কিন্তু নিক সেটা দিতে নারাজ। একইভাবে চলছে বুলেটের লড়াই। নিক থামার মানুষ নয়, তার চোখ ঝলসে ওঠে হিংস্র দৃঢ়তায়। অধীরাজের স্টিয়ারিং ঘুরিয়ে সে গাড়িটাকে এমন ভাবে মোড় নেয় যে পেছনের তাড়া করা গাড়িগুলো মুহূর্তে বিশৃঙ্খলায় পড়ে যায়। আরিশ তখন জানালার বাইরে ঝুঁকে আরো দ্রুত গতিতে বুলেট বর্ষণ করছে, প্রতিটি ট্রিগারের চাপ যেন যুদ্ধের এক একটি ঘোষণা। চারিদিকে ধোঁয়া, আগুন আর গুলির বিকট শব্দে ভরে উঠেছে। সেই উত্তপ্ত সংঘর্ষের মাঝখানে নিক আর আরিশ দাঁড়িয়ে আছে যেন ঝড়ের কেন্দ্রবিন্দুতে। সামনে ড্রাইভ করে যাচ্ছে অধীরাজ। রাতের অন্ধকারে গাড়িটি ছুটে চলে সামনে, আর পেছনে পড়ে থাকে ধ্বংস ভাঙা কাঁচ আর পরাজিত শত্রুদের ছড়িয়ে থাকা নিঃশব্দ ছায়া। মাফিয়া যুদ্ধে নির্মম সাক্ষী হয়ে। কিন্তু এখানেই থেমে যায়নি, আরো কিছু গাড়ি আসে তাদের পেছনে। আচমকাই একটা পুরাতন বিল্ডিং এর সামনে গাড়িটা এসে থেমে যায়। নিক রহস্যময় ভাবে হাসলো। এক এক করে পেছনে গাড়িগুলো থেমে যায়। শরীরে থাকা ট্রেঞ্চ কোটটাকে ফিট করে করে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। হাতে বেঁধে রেখেছে একটা বড় রুমাল। রয় ও চোখের গ্লাস নামিয়ে নেমে আসে গাড়ি থেকে। সামনাসামনি দাঁড়িয়ে আছে দুইটা পক্ষ। নিকের কপাল কুঁচকানো। রয় হাসি দিয়ে বলে, নিক বাজ পাখির মতো দৃষ্টি ফেলে বাজ পাখির মতো তাকায়। এই কারণেই মাঝ রাস্তায় এইভাবে কুত্তার মতো লেলিয়ে দিয়েছ রয়। খুব সরি, যে নিজে একটা কুত্তা সে তো কুত্তাদেরই লেলাবে। রয়ের চোখ মুখ ক্ষোভে লাল হয়ে ওঠে। দাঁত কিরমিরিয়ে বলে, নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। অধর বাঁকিয়ে বলে, ছাপ পোষা কুকুরের কামড়ে গ্যাংস্টার বসের একটা কিচ্ছু ছেঁড়ারও ক্ষমতা নেই। নিজের এত ক্ষমতা থাকতে তুই পেছন থেকে আক্রমণ করলি। ছে রয়, তোকে আমি অনেক শক্তিশালী ভাবতাম, কিন্তু শালা তুই তো ভেজা বিড়াল। রয় ক্ষেপে ওঠে। সামনে পেছনে পায়চারি করে বলে, নিক দাঁত পিষে নিজের। গলার আওয়াজ নিচে নামা শুয়োরের বাচ্চা, নাহলে এমন মার দেবো যে তোর অন্ডকোষটাও কেউ খুঁজে পাবে না। নিকের কথায় আরিশ হাসিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অধীরাজ অবাক হয়ে তাকায়, এইটাই হলো তার বস। সবাই যেভাবে ডায়লগ দেবে তার বিপরীতে দিবে সে। সবাই বলে হাড্ডি খুঁজে পাবে না, আর উনি বলে অন্ডকোষ। রয় শ্বাস নিয়ে বলে, নিক অধর বাঁকায়। গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে, শত্রুদের সাথে খেলতে গ্যাংস্টার বস বেকুল হয়ে থাকে, আলাদা একটা মজা পাওয়া যায় এতে। শত্রুতা ভুলতে চাই না। রয় দুই কদম এগিয়ে এসে চেঁচিয়ে ওঠে। নিক উচ্চ শব্দে হেসে ওঠে। হাসির শব্দে কেঁপে ওঠে চারিপাশ। নিক অধীরাজের দিকে ইশারা করে বলে, অধিরাজ রুম থেকে ফোনটা নিয়ে আয়, এই জারজকে কিছু সিনারি দেখাই। অধীরাজ সম্মতি জানিয়ে ভেতরে যায়। রয় অধীরাজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। কেমন সে অদ্ভুত দৃষ্টি। নিক তারা যেখানে দাঁড়িয়ে আছে সেখান থেকে বিল্ডিং অনেকটা দূরে, তাই অধীরাজের যেতে কিছুটা সময় লাগছে। নিক ঘাড় ঘুরিয়ে এক পলক অধীরাজের দিকে তাকায়। প্রায় চলে গিয়েছে ভেতরে। আরিশ নিকের কাছে গিয়ে অবাক হয়ে বলে, কিসের টাকা নিক? কিসের সাইন করেছিস তুই? তুই না বললি পাচার সংক্রান্ত সব ত্যাগ করেছিস? তাহলে এসব কি? নিকের চোখ মুখ গম্ভীর হয়ে ওঠে। এক বিকট শব্দ চারিপাশে ছড়িয়ে পড়ে। আগুনের হিট এসে নিক আর আরিশের পেছনে লাগে। নিকের শরীর নিস্তেজ হয়ে আসে। কপালের ভাঁজ সোজা হয়ে পড়ে। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দুই কদম পিছিয়ে যায়। বিল্ডিং এ দাউ দাউ করে আগুন জ্বলছে। দেখেই বোঝা যাচ্ছে বোমা বিস্ফোরণ ঘটেছে। আরিশ চিৎকার দিয়ে ওঠে। ভেতরে অধীরাজ। নিকের চোখ মুখ আক্রোশে জ্বলে ওঠে। লাল অগ্নিশিখার লেলিহান অংশটুকু যেন তার চোখে এসে নিক্ষিপ্ত হয়েছে। রয় হাসতে হাসতে গাড়ির সাথে হেলান দেয়। নিক খ্যাপা বাঘের মতো কোর্টের ভেতর থেকে বোমা বের করে। রয় আক্রমণ করার আগেই নিক তাদের উদ্দেশ্যে ছুড়ে দেয়। শুয়োরের বাচ্চা, তুই আমার কলিজায় হাত দিয়েছিস। হুঙ্কার মিশে যায় শা শা শব্দে। পালানোর সুযোগ নেই কারোর।
শত্রুদের অগ্রযাত্রা থামাতে মুহূর্তের সিদ্ধান্তে নিক্ষিপ্ত বোমাটি আকাশে ক্ষণিক ঘূর্ণি তুলে ভূপৃষ্ঠে আছড়ে পড়তে বিকট বিস্ফোরণের অভিঘাতে চারিদিক কেঁপে ওঠে। দাউ দাউ করে ওঠা আগুনের জিহবা আর কালো ধোঁয়ার ঘন স্তম্ভ মুহূর্তে যুদ্ধক্ষেত্রকে গ্রাস করে ফেলে। বিস্ফোরণের তীব্র চাপ তরঙ্গ চারিপাশে বাতাসকে বিদীর্ণ করে দুর্দান্তে ছড়িয়ে দেয় ধ্বংসস্তূপের খণ্ড বিখণ্ড অংশ। শত্রুদের সারিবদ্ধ অবস্থার মুহূর্তে বিশৃঙ্খল ভাঙনে পরিণত হয়। বিস্ফোরণের অভিঘাতে মাটি কেঁপে ওঠে। ক্রুদ্ধ পৃথিবী নিজেই প্রতিবাদ জানাচ্ছে। চারিদিকে ধূলিকণার ঘূর্ণাবর্ত ঘন হয়ে ওঠে, আকাশকে ধূসর অন্ধকারে ঢেকে দেয়। চারিপাশে পোড়া বারুদের গন্ধ বাতাসে ভারী হয়ে ঝুলে থাকে। এই দগ্ধ পরিবেশের মধ্যে ধ্বংসস্তূপের উপর ছড়িয়ে আছে ভাঙা ইট, কংক্রিটের টুকরো আর ছিন্ন ভিন্ন ধাতব খণ্ড। তারা এই মুহূর্তে আগের সংঘর্ষের ভয়ঙ্কর সাক্ষ্য। দুই পাশের আগুনের তীব্র হিটে শরীর যেন পুড়ে যাচ্ছে। দূরত্ব অনেক, এরপরও চারপাশ। নিক আগুনের দিকেই দৌড় দেয়। আরিশ পেছন থেকে হাত চেপে ধরে শক্তভাবে। নিক স্টপ, তুই গেলে তুইও আগুনে ঝলসে যাবি। নিক আচমকায় আরিশের কলার চেপে ধরে। চোখ লাল হয়ে আছে তার, দাঁত পিষে বলে, কিন্তু ওইখানে আমার ভাইয়ের দেহটা ঝলসে যাচ্ছে, ফাকিং বিচ। আরিশ করুণ চোখে তাকায়। সে কল্পনাও করতে পারে না অধীরাজের দেহটা আগুনে পড়ছে। নিক তোয়াক্কা করল না কিছু। আরিশ শক্তি দিয়েও আটকাতে পারছে না। এর মধ্যে পূর্ব পরিচিত আহত গলা ভেসে আসে। বস, আমি এখানে। নিক আরিশ দুজনে এই থমকে যায়। অধীরাজের গলা পেয়ে নিক ঠোঁট কামড়ে ধরে নিজের, ঘাড় ঘুরিয়ে বাম পাশে তাকায়। সুইমিং পুলের পাশে অধীরাজ দাঁড়িয়ে আছে, পুরো শরীর একদম ভিজে আছে। আরিশ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। ওহ গড। নিক চোখ ছোট ছোট করে ফেলে। সে আবেগটা কারোর সামনে প্রকাশ করে না। এই মুহূর্তে দাঁড়িয়ে কেমন অস্বস্তি লাগছে তার। অধীরাজ ৩২ মাটি বের করে নিকের সামনে এসে দাঁড়ায়। নিকের কপালে ভাঁজ সৃষ্টি হয়। অধীরাজের চোখে পানি, অথচ ঠোঁটে হাসি। আপনি আমাকে এতটা ভালোবাসেন সত্যি কল্পনাও করিনি। আজ বোমা হামলা শিকার না হলে জানতেই পারতাম না গ্যাংস্টার বস নিক জিব্রান আমাকে বাঁচাতে এমন বেপরোয়া হয়ে উঠেছিল। নিকে দাঁত শক্ত করে বলে ওঠে। রাবিশ। অধীরাজ হেসে ওঠে। নিক আর দাঁড়ালো না এখানেই। চারিপাশে সাংবাদিক আর পুলিশে ভিড় জমে যাচ্ছে। গ্যাংস্টার বসকে যারা চিনে তারা ভয়ের সামনে এগিয়ে আসার সাহস পাচ্ছে না, আর যারা চিনে না তারা আসতে চাইলে গার্ডের কড়া নির্দেশের শিকার হয়। চারিপাশে এখনো বিদঘুটে হয়ে আছে। নিক নিজের গাড়িতে উঠে বসে। অধীরাজের পিঠের এক পাশে সামান্য লাল হয়ে আছে। আগুনটা ওইভাবে স্পর্শ করতে না পারলেও তার উত্তাপ শরীর স্পর্শ করে গিয়েছে। আরিশ অধীরাজের দিকে তাকিয়ে বলে, তুই বিল্ডিং থেকে সুইমিং পুলে গেলি কিভাবে? তাছাড়া সুইমিং পুল অনেকটা দূরে। তুই যদি উপর থেকে লাফও দিতি, এরপরও সেখানে পৌঁছানোর কথা নয়। গিয়েছিস কিভাবে? অধীরাজ গম্ভীর শ্বাস ফেলে বলে, দরজা পা রাখতে বোমার শব্দ শুনে প্রথমে ধরতে না পারলেও পরে সেটা বুঝতে পারি। কম সময়ের ভেতরে আপনাদের কাছে আসা পসিবল ছিল না, তাই বারান্দার দরজা দিয়ে নেমে সোজা সুইমিং পুলে ঝাঁপ দিই, আর সাথে সাথে বোমা বিস্ফোরণ ঘটে। আরিশ ঠোঁট বাঁকায়। যাক, এক উসিলায় আরেকটা শত্রু মরল। অধীরাজ অবাক হয়ে বলে, মেরে দিয়েছে। আরিশ হেসে বলে, সাথে সাথেই ওনার প্রাণপ্রিয় ভাইয়ের উপর আঘাত করেছে বলে কথা। নিক বিরক্ত হয়ে ধমকে ওঠে। চুপ করবি নাকি মুখে স্কচ টেপ লাগাবো? আরিশ মিটমিট হেসে বলে, অনুভূতি প্রকাশ করে লজ্জা পাচ্ছিস নি? তোর লজ্জাও আছে? নিক রক্ত চক্ষু নিয়ে তাকায়। আরিশ শব্দ করে হেসে ওঠে। অধীরাজ মুচকি হাসে। নিক গম্ভীর নিঃশ্বাস ফেলে। শুনশান নীরবতার চারিদিকে, গভীর নিশতি এক রাত। চারিদিকে সমুদ্রের গর্জন, যেন কোনো আত্মার চিৎকার। এক বিশাল রিসর্ট। রাতের ঘন অন্ধকারে সমুদ্র তটের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা সেই রিসর্টটি যেন নীরবতার গায়ে খোদাই করা এক রহস্যময় স্থাপত্য। চাঁদের অনুপস্থিত আলোয় যার কাচের দেয়ালগুলো অল্প অল্প করে শুষে নেয় ঢেউয়ের রূপালী ফিসফিসানি, আর লবণাক্ত হওয়ার দীর্ঘশ্বাসে তার বারান্দা ও করিডর জুড়ে ছড়িয়ে পড়ে এক অব্যক্ত ও শীতল বিষণ্ণতা। দূরে অদৃশ্য দিগন্তে সমুদ্রের কালো জলরাশি অবিরাম আছড়ে পড়তে থাকে পাথুরে তটে। সেই শব্দের প্রতিধ্বনি রিসর্টের তপ্ত দেয়াল বেয়ে উঠে এসে রাতকে আরো ভারী করে তুলেছে।
নরম হলুদ আলোয় ভেজা পথচিহ্ন, দুলতে থাকা পর্দা আর নীরব দাঁড়িয়ে থাকা খেজুর গাছ প্রতিটি মুহূর্ত অন্ধকারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নিঃশব্দে অপেক্ষা করছে ভোরের জন্য। এই রিসর্টের কোনো এক রুমে ইগর নিষিদ্ধ খেলায় ব্যস্ত। এক রমণীকে নিয়ে ফুর্তি করাটা ও বর্তমানে তার কাছে সব থেকে খুশির বিষয়। ভারী নিঃশ্বাসের শব্দে পুরো রুম কলুষিত হয়ে উঠেছে। রমণী চিৎকার করছে, আবার একটু পর হাসিতে ফেটে পড়ছে। এভাবেই চলছে এক নিষিদ্ধ খেলা। হুট করে এক বিকট আওয়াজে সবকিছু কম্পিত হয়ে ওঠে। বাহিরে থেকে আওয়াজ আসছে কে যেন বোম ফিট করে রেখেছে, কিন্তু ইগরের সেদিকে কোনো খেয়াল নেই। সে তো বর্তমানে নারী নিয়ে পিপাসা মেটাতে ব্যস্ত। চারিপাশে চিৎকার চেঁচামেচিতে রাতের পরিবেশ ভারী হয়ে ওঠে। নিজ নিজ রুম থেকে ছুটে যাচ্ছে নিরাপদ স্থানে। রিসোর্টের সব রুম ফাঁকা হয়ে যায়। দুইজন লোক এসে ইগরের রুমের দরজা ধাক্কাতে থাকে। Sir, can you hear me? Worm is being flushed outside. Please move to a safe place immediately, sir. নিজের কাজের বিঘ্নতায় ইগর ভয়ঙ্কর ভাবে খেপে যায়। দরজার দিকে তাকিয়ে কিছু বিশ্রী গালি ছুড়ে দেয়। মেয়েটা ভয়ে বলে, বোমা রাখা হয়েছে। ইগরের মস্তিষ্কে টনক নড়ে। অবাক হয়ে বলে, বোমা মানে? ইগরের নিচে নগ্ন হয়ে থাকা নারীটা শরীরে চাদর পেঁচিয়ে বলে, সিকিউরিটি গার্ড তো সেটাই বলে গেল। বাহিরে বোম ফিট করা হয়েছে দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার জন্য। ইগরের কপাল কুঁচকে আসে। ভয় পেলেও সেটা প্রকাশ করলো না। সে ভেবে পাচ্ছে না তাদের থেকেও বড় হারামজাদা কে। একটা রিসোর্টের ভেতরে কেন বম রাখবে? ইগর রাগে দাঁত কিরমিরায়। বিছানা থেকে উঠে কাপড় গেঞ্জি পরতে পরতে বলে, শুয়োরের বাচ্চাকে হাতে নাগালে পেটে কুপিয়ে মারবো। আমার কাছে ডিস্টার্ব করার ফল তো ভোগ করতেই হবে। মেয়েটা ইগরের অপেক্ষা করলো না। কোনো রকম জামা কাপড় শরীরে লাগিয়ে দৌড় দেয়। ইগর শার্টের বোতাম লাগিয়ে দরজার দিকে তাকিয়ে বলে, শালি বেশ্যা, শরীরে একটু শক্তি কমেনি। ইগর দরজার কাছে যাবে তার আগেই দরজাটা বাহির থেকে লেগে যায়। ইগরের ভ্রু দুইটা কুঁচকে আসে। দরজায় ধাক্কা দিয়ে চেঁচিয়ে ওঠে, এ, কোন কুত্তার বাচ্চা দরজা লাগিয়েছিস? হ্যাঁ, দরজা খোল বলছি। এইভাবে শত ধাক্কা দিল, কিন্তু বাহিরে থেকে কোনো সাড়া শব্দ নেই। এবার ইগরের শরীর কাঁপতে থাকে ভয়ে। যদি সত্যি বোমাটা এখন ফেটে যায় তবে সে তো আর ভাবতে পারছে না। দরজায় ধাক্কা দিয়ে চেঁচাতে থাকে। চারিদিকে নীরবতাকে আর নীরব মনে করতে পারছে না। ওটা এখন গর্জন হয়ে তার কানে আছড়ে পড়ছে। বাহিরে ফিট করা বোমার অস্তিত্ব যেন অদৃশ্য আগুন হয়ে দেয়ালের ভেতর দিয়ে তার বুকের খোঁচা ঝলসে দিচ্ছে। একজন শক্তিশালী মাফিয়া সে, কিন্তু এই মুহূর্তে সে পরিচয়ও তাকে বাঁচাতে পারছে না। তালার ধাতব নিস্তব্ধতা ইগরের মাথার ভেতরে ঘন্টার মতো বাজছে। কপাল থেকে ঘাম গড়িয়ে চোখের কোণে এসে জমেছে। দৃষ্টিটা ঝাপসা হয়ে যাচ্ছে আতঙ্কের লবণাক্ত জলে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। ঢোক গিলতে গেলেই মনে হচ্ছে শ্বাসটাই বুঝি আটকে যাবে। তার বুকের ভেতরে হৃৎপিণ্ডটা আর তাল মানছে না। ছুটে পালাতে চাইছে নিজের খাঁচা ভেঙে। শ্বাস নিতে গেলেই বাতাস ভারী লাগে। প্রতিটা নিঃশ্বাসের সঙ্গে সময়টাও সংকুচিত হয়ে আসছে। দেয়ালগুলো কাছে সরে আসছে বলে মনে হয় ছাদটা নেমে আসছে মাথার উপর। ইগরের চোখে এখন আর রাগ নেই, নেই কোনো দম্ভ। আছে কেবল নগ্ন ভয়। এমন ভয় যা হাড়ের ভেতরে ঢুকে মজ্জা পর্যন্ত কাঁপিয়ে দেয়। সে কিছুতেই বাহির হতে পারছে না। আর এই অসহায় আটকে থাকার অনুভূতিটাই তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে প্রতিটা সেকেন্ডে নিঃশব্দে। ইগর ভয়ে পাগলামি করতে থাকে। জানালার কাঁচ ভাঙার জন্য ফুলদানি তুলে নেয়। আতঙ্কে দিশেহারা অথচ দাম্ভিকতা নিয়ে গর্জে ওঠে, একবার শুধু বের হয় এখান থেকে, পুরো রিসোর্ট আমি আগুনের দিয়ে চালাবো, সাথে প্রতিটা ব্যক্তির কলিজা টেনে আনবো। নিজের কলিজাটা ঠিক থাকবে তো ইগর? দরজা খোলার সামান্য এক শব্দ, এরপর একটা কঠিন বাক্যে ইগর শিনা সোজা হয়ে ওঠে। এ কণ্ঠস্বর তার খুব পরিচিত। চট করে পেছনে ফিরে তাকায়, সাথে সাথে 2 কদম পিছিয়ে যায়। আরিশ কালো হুডি পরে দাঁড়িয়ে আছে, আর পাশের সোফাতে নিক পায়ের উপরে পা তুলে বসে আছে। দুজনের শরীরে কালো হুডি। নিক ঠোঁট কামড়ে পাকা হাসে। আরিশ এমন একটা ভাব নিয়ে বিছানায় গিয়ে বসে যেন এখানে বেড়াতে এসেছে। ইগর চট করে পকেট থেকে বন্দুক বের করে, পিছিয়ে যেতে যেতে বলে, তোরা এখানে কি করছিস? আর কিভাবে জানিস এই রাতে আমি এখানে এসেছি? হ্যাঁ,
এক্ষুনি রুম থেকে বেরো বলছি, নয়তো প্রতিটা বুলেট বুক বরাবর কেটে যাবে। ভ্রু নাচালো। হুট করে পৈশাচিকভাবে হেসে ওঠে। বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ রক্তাক্ত দৃষ্টি ইগোরের দিকে নিক্ষেপ করে। ঘাড় কাত করে বলে, Why are you scaring us so much? We are getting scared. You are fucking bastard. ইগোর ভয়ে ঢোক গেলে পেছনে ফিরে তাকায়। পুরোটো কাঁচ দিয়ে দেয়াল গড়ে উঠেছে, এখান থেকে লাফ দিলে মৃত্যু নিশ্চিত। আরিশ কৌতুক মিশিয়ে বলে। ইগোর ভয়টাকে প্রকাশ করলো না, চোখ ছোট ছোট করে বলে, কে কে মেয়েটা? আরিশ বাঁকা হেসে বলে। ইগোরের চোখ মুখ শক্ত হয়ে ওঠে, রাগে গিজ গিজ করে চেঁচিয়ে ওঠে। কুত্তার বাচ্চা, তোরা তোরা আগে থেকেই প্ল্যান করে এসছিস, হ্যাঁ? আর এই বোমা রাখাটা সবার কাছে মিথ্যে ছড়িয়েছিস, পঞ্চতর বাচ্চা। নিক হিংস্রতা নিয়ে ওঠে, কোর্টের এক অংশ ঝেড়ে শক্ত গলায় বলে, তোকে মারতে প্ল্যান করার প্রয়োজন হয় না। তোদের মতো কুত্তাকে পথে ঘাটে মারতে পারি, কিন্তু তোকে এমন এক জায়গায় মারবো যাতে পুরো দেশ দেখে, আর তোর মৃত লাশ দেখে তাদের রূহ অব্দি কেঁপে ওঠে। নিক 2 কদম এগিয়ে আসে। ইগোর বন্দুক তাক করে বলে, সামনে এগিয়ে আসলে শুট করবো নিক। আরিশ ঠোঁট কামড়ে ধরে বলে। ইগোরের হাত কাঁপছে, শরীর কাঁপছে অসম্ভব ভাবে। বন্দুকটা ভালোভাবে শক্ত করে ধরে গর্জে ওঠে, পিছনে সর কুত্তার বাচ্চা, শুট করবো। শুট হিম। সত্যি বলছি। 2 কদম এগিয়ে যায়, চোখ ছোট ছোট করে বলে। ডু ইট। নিক যখন একদম ইগোরের কাছে চলে আসে, ইগোর হুট করে বন্দুকের ট্রিগারে চাপ দেয়। একটা শব্দ হয় জাস্ট, কিন্তু কোনো বুলেট বের হয়ে আসে না। ইগোর অবাক হয়ে নিজের বন্দুকের উপরে আঘাত করতে থাকে। নিক বাঁকা হেসে বলে, তোর রক্ষিতা বহু আগেই বন্দুক থেকে বুলেট ছড়িয়ে দিয়েছে শুয়োরের বাচ্চা। ইভেন ইফ ইউ পুল দ্য ট্রিগার অল ডে, নাথিং উইল হ্যাপেন। কথাটা বলেই নিক ইগরের গলায় চেপে ধরে দেয়ালের সাথে ধাক্কা দেয়। ইগরের শক্তপোক্ত বডিটা দেয়ালের সাথে ঘর্ষণের ফলে বিকট শব্দ হয়ে ওঠে। পালিয়ে যাওয়ার জন্য নিকের নাকে ঘুষি মারে, সাথে সাথে নিক মুখ সরিয়ে ফেলে। নাক ফেটে রক্ত পড়তে থাকে। ইগর অদ্ভুতভাবে হাসলো। আরিশ উঠে আসে ইগরের কলার চেপে ধরার জন্য। তার আগে গ্যাংস্টার বস খ্যাপা বাঘের মতো ইগরের উপরে ঝাঁপিয়ে পড়ে। একাধারে এলোপাথারি কিল ঘুষি দিতেই থাকে ইগরের চোখে মুখে। চোখ মুখ ফেটে রক্ত ছিটকে পড়ে দূরে কোথাও। নিক একটুর জন্য থামেনি। ইগর সহ্য করতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ে। নিক ইগরের শক্ত বুকের উপরে উঠে বসে, 2 হাত মুঠো শক্ত নাক মুখে ঘুষিয়ে বসায়। ইগর গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। নিকের রাগে ফুসফুস শব্দ করছে। আরিশ নিকের পিঠে হাত রেখে বলে, এইবার অন্তত ছাড় ভাই, তিলে তিলে শেষ করবো এই শালাকে। এইভাবে ঘুষি দিয়ে মেরে ফেললে তো মজা নেই। নিক লাস্ট আঘাত করে ইগরের বুকে। ইগর ধরফরিয়ে ওঠে, নাক মুখ থেকে রক্ত পড়ছে। এই রিসর্টের প্রতিটা রুম এই সাউন্ড প্রুফ, এটাও তার ব্যতিক্রম নয়। ইগরের গলা ফাটানো চিৎকার ও কেউ শুনতে পারছে না। আরিশ ইগরের 2 গাল চেপে ধরে গর্জে ওঠে, তুই আমার কলিজার টুকরো বোনটাকে বাঁচতে দিলি না। তুই জানিস ও আমার কি ছিল? আমার বোন আমার জীবন ছিল। কেন তাকে মেরেছিস? আমার বোনটা তোর কি ক্ষতি করেছিল কুত্তার বাচ্চা? আরিশ সমস্ত শক্তি দিয়ে ইগরের নাক বরাবর আঘাত করে। ইগর যন্ত্রণায় চিৎকার করে ওঠে, হাঁপাতে হাঁপাতে বলে, আমি তোর বোনকে মারিনি, তোর বোন নিজেই নিজের গলায় ছুরি বসিয়েছে। আরিশ ইগরের গলা চেপে ধরে হাত দাঁত পিষে। অতিরিক্ত ক্রোধে মুখের প্রতিটা রগ ভেসে ওঠে তার। কেন ছুরি বসিয়েছে? কি করেছিলি ওর সাথে? আমি কিছু করিনি। আরিশের সহ্য হলো না এই কথা, আরো জোরে গলাটা চেপে দিয়ে ধরে বলে, তার বাচ্চা, তুই আমার বোনটাকে নষ্ট করতে চেয়েছিলি? চিলের মতো খুবলে খেতে চেয়েছিলি? তোর থেকে বাঁচার জন্য ওর নিজের গলায় ছুরি বসিয়েছে। সত্যি ঘটনা পুরোটা বল, নয়তো তোকে গলা টিপেই শেষ করে ফেলবো। সময় খুব কম আমাদের হাতে, বল। আরিশের প্রতিটা ভয়ানক গর্জনের দেয়ালগুলো পর্যন্ত কেঁপে উঠছে। ইগরের চোখ মুখ উল্টে আসছে। বাঁচার শেষ ইচ্ছে পোষণ করে বলে, বলছি আমি। আরিশ ছেড়ে দেয়, কপালে ভাঁজ ফেলে তাকায়। ইগর গলায় হাত দিয়ে কাশতে থাকে, হাঁপাতে হাঁপাতে বলে, আমি জানতাম না তোর বোন সেদিন রাতে রুম থেকে বের হবে। আমাদের টিমের এক লোক দেখেছে তোর বোন রাতের অন্ধকারে হাঁটছে রাস্তা দিয়ে। সে আমাকে ফোন করলে আমি প্রতিশোধের এসে দ্রুত ছুটে আসি।
তোর বোনের লাস্যময় রূপ দেখে নিজেকে আটকাতে পারিনি আমি। বিশ্বাস কর একটু মজা নিয়েই ছেড়ে দিতাম আমি। প্রাণে মারার কোনো ইচ্ছেই ছিল না। তার আগেই তোর বোন গলায় ছুরি বসায়। আরিশের চোখে পানি চিকচিক করে ওঠে। কে বলল পাথর হৃদয় গলে না? একবার তাদের দুর্বলতায় হাত দিয়ে দেখো, একটা পাথরও মোমের মতো গলে যাবে। আরিশের চোখে কাল্পনিকভাবে ভাসতে থাকে সেই বর্বর দৃশ্যগুলো। তার বোনটা ভাইয়া ভাইয়া বলে অবশ্যই ডেকেছে, সাহায্যের জন্য কান্না করে বলেছে, নিক যদি আমার না হয় তবে আমিও বাঁচবো না।